ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলার বিচার কাজ শুরু হয়েছে আজ। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। সেখানে ব্রিফিং এর প্রস্তুতি চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ। যা কিছু কথা হয়েছে কোনো গোপনীয় কোনো কথা নয়। এখানে আসামি পক্ষের আইনজীবী ছিলেন, আমরা ছিলাম, অন্যান্য ছাত্র প্রতিনিধিরাও ছিলেন। মূল বক্তব্যটা হচ্ছে আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন, সেখানে আলোচনা করে আজকে জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ, এবং এটা চেষ্টা করা হবে দ্রুততম সময়ের ভিতরে এটা তারিখ নির্ধারণ করার জন্য। সেটা ওইখানে যাওয়ার পরে সিদ্ধান্ত হবে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে এই বিজয় ঘটনায় আরো এর আগে কয়েকটা শুনানি এভাবে হয়নি। আজকের এই ঘটনা এখানে ঘটলো, এখানে এর আগেও আদালত বসছে, এটা কি কোনো পরিকল্পিত ঘটনা কি? না, আমি যতটুকু জানি, আপনারা অনেকে হয়তো জানেন না, আমরা নভেম্বর 2024 থেকে অ্যাপয়েন্টেড। এর আগের প্রসিকিউশন টিমের সাথে আমাদের যোগাযোগ বা সম্পৃক্ততা ছিল না। আমার সময়ে দুইটা ডেট গিয়েছে। প্রথম ডেটে তো আমরা কিছুই পাইনি, জাস্ট অ্যাপয়েন্টেড, এবং পরবর্তী তারিখেও এই ভেন্যু নিয়ে কিছু অস্পষ্টতা ছিল। আজকে আমরা সবাই, আমাদের প্রসিকিউশন পক্ষ, আমার জানা মতে বিচারক মহোদয়, এমনকি আসামি পক্ষ চেয়েছিলেন যে আজকে একটা নিষ্পত্তি হোক। আমরা আন্তরিক ছিলাম যে হ্যাঁ, নিশ্চয়ই আমরা এটা করে ফেলবো, কিন্তু বাস্তবতা এই যে এটা করা হয় নাই। এইটুকুই বলি, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। নিশ্চয়ই এটা অন্তত তারিখ শিফট করা বা এই হিয়ারিং না হওয়ার পিছনে কোনো পরিকল্পনা আমার জানা এবং বিশ্বাস মতে নাই। আচ্ছা, এখানে তো হলো না, আপনারা বিকল্প কোনো জায়গা প্রস্তাব করার মতো নিশ্চয়ই আছে। সেই চিন্তা প্রসিকিউশন করলে তো হবে না, এখানে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিবে। একাধিক প্রপোজাল এসেছে এখানে। আজকে আসামি পক্ষ থেকে বলা হয়েছে পুরানা জেলখানায় দেওয়া যায় কিনা, আর একটা মহিলা কারাগার আছে এখানে দেওয়া যায় কিনা, বা পরবর্তী এরপরে হলো কেরানীগঞ্জ। এটা ফার্স্ট প্রেফারেন্স পুরানা জেলখানায় অথবা মহিলা কারাগার যেটা আছে এর ভিতরে। আসামির সংখ্যা নিয়ে আমরা একটা ধোঁয়াশা আছি। কত আসামি এই বিস্ফোরক আইনের কারণে এখন পর্যন্ত জেলে আটকে আছে, সাজা খাটা হয়ে গেছে বা খালাস পেয়েও তারা বের হতে পারছে না? এই সংখ্যাটা যদি, এই সংখ্যাটা আসামি পক্ষ ভালো বলতে পারবেন, কারণ ওখানে প্রায় সব আসামিরাই তো এখনো রয়েই গেছে। সবাই মূল মামলা যত আসামি ছিল যারা বেঁচে আছে এরা সবাই এখনো আপনার কারা অভ্যন্তরে আছে। এর ভিতরে বিভিন্ন মেয়াদের সাজা, খালাস সবকিছুতে আছে। কাজের সংখ্যা যা আছে ওইখানেই নিশ্চয়ই আছে, কেন থাকবে না? সেটা কত হতে পারে? হতে পারে না, সব সংখ্যায় তো 800 প্লাস হলো টোটাল আসামি। এখনো কারাগারে আছে, সবাই আছে যারা বেঁচে আছে। বিষয়টা কি হবে? এই বিষয় তো আমরা শুধু দেখলাম এটা হয়েছে, আমরা এর বাইরে তো এটার সাথে সম্পৃক্ত না, বলতে পারবো না। তবে যারাই করেছেন এটা আমরা মনে করি যে রাষ্ট্রীয় সম্পদ, এটা আলিয়া মাদ্রাসাই হোক আর ব্যক্তি প্রতিষ্ঠানই হোক আর সরকারি হোক, কোন সম্পদ এভাবে ধ্বংস হোক, এটা একজন নাগরিক হিসাবে আমি চাই না। এটা অনাকাঙ্ক্ষিত। সেটা তো রাষ্ট্রের অন্যান্য এজেন্সি আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে নিশ্চয়ই তারা দেখবেন। আজকে এই ঢাকা কোর্টে ওনার যে এজলাস, সেখানে আমাদেরকে ইনভাইট করেছেন দুই পক্ষকেই। সেটা যাওয়ার পরে হয়তো 3-4 হতে পারে। হ্যাঁ, সেটা আজকেই বিকালে হবে। আপনারা শুনছিলেন যে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে এখানে রাষ্ট্রপক্ষ থেকে যিনি চিফ প্রসিকিউটর বোরহানউদ্দিন তিনি কিন্তু এখানে লাইভ ব্রিফিং করছিলেন, এবং একটু আগে এখানে যিনি বিচারক ইব্রাহিম হোসেন, মহানগর প্রথম অতিরিক্ত দায়রা জজ ইব্রাহিম হোসেন, তিনি এই আদালতে ছিলেন। এটা আপাতত এখন বসছে না। আজকে এটা আপাতত এখন প্রায় 5 শতাধিক বিডিআর সদস্যের যারা এখন পর্যন্ত ওই বিডিআরের যেহেতু দুটি মামলা, একটি হচ্ছে হত্যা মামলা, সেই হত্যা মামলায় সাজাও খেটেছেন। এমনকি খুবই আশ্চর্যের বিষয় এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয়, যেটি আইনজীবীরা আমাদের কাছে একটু আগে বলছিলেন যে তারাও বিষয়টিতে আসলে অনেকটা আশ্চর্যান্বিত, যে ওই মামলায় খালাসপ্রাপ্ত 270 জনের বেশি বিডিআর সদস্য যারা গত 13-14 বছর ধরে জেলে রয়েছেন। আমি যদি এখন এই আদালত ভবনটি অর্থাৎ যে অস্থায়ী আদালত ভবনটিকে একটু দেখাতে চাই, কিন্তু
গতকালকেও কিন্তু এর আগুন দেওয়া হয়েছে এবং পুরো জায়গা কিন্তু পুড়ে গেছে, অন্ধকার। আমি যদি একটু দেখাই পুরো জায়গাটি, এই যে এজলাস কক্ষ একেবারে যেখানে আসামিদের দাঁড়ানোর কথা, কাঠগড়া বিচারকদের যেখানে বসার কথা, পুরো জায়গা কিন্তু পুরো একেবারে ছাই হয়ে গেছে। এটি গতকাল মাঝরাতের দিকে আগুনের ঘটনা ঘটেছে, কারা লাগিয়েছে সেটি নিশ্চিত নয়। তবে এর আগে ছাত্র জনতার আন্দোলনের সময় আগস্টের যেই অভ্যুত্থানের আন্দোলন সময়ও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু যা কিছু অবশিষ্ট ছিল সব একেবারে গতকাল রাতে পুড়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এসি সহ বিভিন্ন আসবাবপত্র সব। এর পাশে এই যে আসামিকে, যেহেতু বিডিআর এর যখন মামলার শুনানি হয় শত শত আসামিদেরকে এখানে আনা হয়, তাদের জন্য এই যে গ্রিল দিয়ে আটকানো যে জায়গাটি সেগুলো একেবারে ক্ষতিগ্রস্ত। সুতরাং এইখানে আপাতত বিচার কাজ পরিচালনার মতো এর এখানে কিন্তু মূলত এই হট্টগোলটা শুরু হয় শিক্ষার্থীরা যেই মাঠে এতক্ষণ আমরা কথা বলছিলাম ব্রিফিং ছিল, সেই মাঠে ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের আয়োজন ছিল। ইসলামিক আরবিক ইউনিভার্সিটির যিনি ভিসি সহ আরো গুরুত্বপূর্ণ অতিথিদের আসার কথা। এর মধ্যে গতকাল মাঝরাতে হঠাৎ করে শিক্ষার্থীরা জানতে পারেন যে তাদের এই যে মাঠের যে গেট, সেই গেটে তালা দেওয়া ছিল, সেই তালা কয়েকজন এসে ভাঙতে, তারা যেটি অভিযোগ করেন যে তারা গোয়েন্দা সংস্থার লোক। যাই হোক, তারপরে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। কাল থেকে এলাকার সড়ক বন্ধ করে দেওয়া হয়, শিক্ষার্থীদের মিছিল দিয়েছে, বাঁশ দিয়ে আটকে দিয়েছে। সেখানে এখান থেকে ঘণ্টাখানিক আগে যখন অতিরিক্ত দায়রা জজ ইব্রাহিম হোসেন, তার গাড়ি আটকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রায় 20 জনের মতো, তাদেরকেও সেখানে আটকে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বক্সিবাজার মোড়ে যখন মিছিল দিচ্ছিল, তাদের একটি কথা, গত 15 বছর ধরে এই মাঠটি তারা ব্যবহার করতে পারছেন না। এই যে আদালত, সেই আদালতেই কিন্তু এখানে মাঠটি আটকে দেওয়া হয়েছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এখানে বিচার হয়েছে, খালেদা জিয়ার বিচারও কিন্তু এখানে হয়েছে। সুতরাং মিলে তারা চান মাঠ এখন দখলমুক্ত করতে, যার কারণে তারা এখানে কোনোভাবেই অস্থায়ী আদালত বসতে দিতে রাজি নয়। আমি কিছুক্ষণ আগে যখন ব্রিফিং হচ্ছিল, চিফ প্রসিকিউটর অর্থাৎ এই আদালতে সরকার সর্বশেষ 20 জন, আরো 5 জন, মোট 25 জন প্রসিকিউটর নিয়োগ করেছে। এখন বিকল্প কিছু ভাবা যায় কিনা সেটিও তারা চিন্তা করছেন। কিছুক্ষণ পর বিচারক এখান থেকে চলে গেছেন। মহানগর দায়রা জজ আদালতে তিনি যেখানে বসবেন, তার এজলাস কক্ষে এ নিয়ে আলোচনা হবে যে বিকল্প কি করা যায়, সরকারের কাছে তারা কি ধরনের প্রস্তাব দিচ্ছেন। তবে এটি এখন স্পষ্ট যে এখানে আপাতত আর বিচার কাজ চালানোর মতো কোনো পরিস্থিতি নেই। এবং একই সাথে এটি যেমন সত্য, সেই সাথে বিডিআর হত্যাকাণ্ডের যে বিস্ফোরক আইনের যে মামলা, সেই মামলার শুনানিও কিন্তু পিছিয়ে গেল, যার কারণে ক্ষতিগ্রস্ত হলো যারা খালাস এবং জেলের সাজা খাটার পরও এখন পর্যন্ত আটকে আছেন সাজাপ্রাপ্ত। তো তারা রয়েছেন এবং তাদের যারা পরিবার রয়েছে তারা কিন্তু একের পর এক আন্দোলন করছে। গতকালকেও সেই বিডিআর সদস্য যারা জেলে আছেন, তাদের যারা স্বজন, তারা কিন্তু আন্দোলন করেছেন তাদের মুক্ত করার জন্য। তো এই ছিল সব মিলে ঢাকা আলিয়া মাদ্রাসার অস্থায়ী যেই আদালত ভবন, সেই ভবনের সর্বশেষ পরিস্থিতি।